হয়েছে, অন হয়েছে, বেশ। এবার দেখ আমাদের লংজিটিউডাল ওয়েভের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা হচ্ছে বিটস। এর বাংলা হচ্ছে স্বরকম্প। এই জিনিসটা কি আমি একটু বলি। এতদিন পর্যন্ত আমরা কি পড়েছিলাম? প্রথমে ট্রান্সভার্স ওয়েভ পড়েছি, তারপরে লংজিটিউডাল ওয়েভ পড়েছি, তাদের সুপার ইম্পোজিশন পড়েছি, মানে ইন্টারফারেন্স পড়েছি। কিন্তু যে জিনিসটা কমন আউট ছিল আমাদের টোটালি, যেটা একদম সেম ছিল, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। আমরা কোনো একটা সুরশালাকে দিয়ে একটা ফ্রিকোয়েন্সি বানিয়েছি, আর একটা সুরশালাকে দিয়ে আর একটা ফ্রিকোয়েন্সি বানিয়েছি, আর তারা ডিস্টেন্সে, কোনো একটা ডিস্টেন্সে গিয়ে তারা মিট করেছে। এখানে শব্দ পাবো কি পাবো না সেটাকে আমরা বলি ইন্টারফারেন্স, তাই তো? কিন্তু এর যা ফ্রিকোয়েন্সি ছিল ওমেগা, এরও তাই ফ্রিকোয়েন্সি, এটা ছিল দুজনেরই ওমেগা। কিন্তু আজকে আমরা যেটা করবো, স্বরকম্প বিটস যেটা, এটা দুজনের ফ্রিকোয়েন্সি সামান্য পার্থক্য করে দেবো। সাপোজ এটা ওমেগা 1, এটা ওমেগা 2, কিন্তু ওমেগা 1 ওমেগা 2 এর মধ্যে বিশাল গ্যাপ কিছু নেই, স্লাইডলি কিছু গ্যাপ রয়েছে, ঠিক আছে? যদি সেম ওমেগা এখানে পরিপালিত হয়, তাহলে আমরা বিভিন্ন রকম ইকুয়েশন পেয়েছি, এবং তাতে যেটা দেখেছিলাম যে রেজাল্টেন্ট প্যাটার্নেরও ফ্রিকোয়েন্সি ওমেগাই হবে, ঠিক আছে কিনা? এবং অ্যাম্পলিটিউড একটা ফিক্সড অ্যাম্পলিটিউড কিছু একটা হবে। কিন্তু যদি এদের ফ্রিকোয়েন্সি সামান্য পার্থক্য হয়, তাহলে কি হবে আমি বলি, দেখাচ্ছি মোবাইলে। একটু ফ্রিকোয়েন্সি আলাদা, অ্যাম্পলিটিউড আলাদা কিনা সেটা আমাদের নির্ভর করছে আমাদের সোর্সের ওপর। আস্তে আস্তে অ্যাম্পলিটিউড আলাদা হবে কিনা সেটা নির্ভর করছে আমাদের সেম সোর্স কিনা। তো সেটা সেম সোর্স নয়, একটু তো আলাদা হবেই, কিন্তু ফ্রিকোয়েন্সি আলাদা। আর ফ্রিকোয়েন্সি আলাদা হলে আমরা কোহেরেন্ট বলি না, ঠিক আছে? কোহেরেন্ট আবার শর্ত ফ্রিকোয়েন্সি এক হতেই হবে। তো সাপোজ এই ইয়েটাতে মোবাইলে 574 হার্জ একটা সাউন্ড পাবো, তাতে একটা বিপ পাবো আমরা করে, ঠিক তার কাছাকাছি আর একটা ফ্রিকোয়েন্সি দেবো করে সামান্য, তারপর এতটা গ্যাপ হলে হবে না, কাছাকাছি রাখতে হবে। তাহলে রেজাল্টেন্ট প্যাটার্ন দেখতে পাবো এরকম, অ্যাম্পলিটিউডের আপ ডাউন ভাইব্রেশন। মানে যখন সেম ফেজে মিলিত হচ্ছে জোরালো শব্দ, যখন বিপরীত ফেজে মিলিত হচ্ছে কিছুই শব্দ নেই। আর যদি অ্যাম্পলিটিউড মানে ঠিকঠাক অ্যাম্পলিটিউড হয়, এরও যায় এরও তাই, তাহলে এখন জিরো শব্দ পাবো। সেটা আমরা পাই না, কারণ দুজনের অ্যাম্পলিটিউড সমান হয় না, দুটো মোবাইল আলাদা, দুটো স্পিকার আলাদা আলাদা, ঠিক আছে? দেখাচ্ছি শব্দ দুটো। এইটা এই মোবাইলটাতে এটা একটা ফ্রিকোয়েন্সি শোনা যাচ্ছে, এটা একটা ফ্রিকোয়েন্সি 574 হার্জ এইখানে। এবার আর একটা ফ্রিকোয়েন্সি শব্দ শোনাই, এটা অফ হয়ে আছে, অন করে তো একটু সবাই। দেখি দেখো মোবাইলটা, এটা হচ্ছে 586 হার্জ, 586 হার্জ, ঠিক আছে? এবার দুটোকে একসাথে দেবো, দেখতে পাচ্ছি অ্যাম্পলিটিউড আপ ডাউন হচ্ছে না, ভাইব্রেট করছে তো। এবং যদি ফ্রিকোয়েন্সি মান চেঞ্জ করি আমি, তাহলে কতবার ম্যাক্সিমাম কতবার মিনিমাম সেটা চেঞ্জ হবে। যেমন এটাই, আচ্ছা আমার লক হয়ে গেছে, বন্ধ করে দে, এটা লক হয়ে গেছে, দিয়ে দে। বোঝা গেল ব্যাপারটা কি? সো এবার হ্যাঁ, খুব কারেক্ট কথা বলেছে। এদিকে সবাই বাড়িতে নিজের নিজের মোবাইল আছে, মোবাইল বের করে ফ্রিকোয়েন্সি ম্যাচ করে করে বিটস শুনবে। হ্যাঁ, এদিকে আস্তে আস্তে। এর আগে আমরা দেখেছিলাম ইন্টারফারেন্স যে ফেনোমেনা, তাতে সেম ফ্রিকোয়েন্সি ছিল, আর বিভিন্ন জায়গায় জায়গায় আমরা দেখতে পাচ্ছিলাম কোথাও শব্দ আছে কোথাও শব্দ নেই, কোথাও শব্দ আছে কোথাও শব্দ নেই। কারণ এটা একটা যদি সুরশালক হয়, এটা যদি সুরশালক হয় সেম ওমেগার, তাহলে আমি এই জায়গায় আছি, তাহলে শব্দ শুনতে পেতে পারি, নাও পেতে পারি। বা একটা খুব ভালো এক্সপেরিমেন্ট আছে, যে তুমি একটা পাইপ নিয়ে এলে, এরকম পাইপ, এরকম, ব্যাস এগুলো ডিটেক্টর। এইখানে তুমি এই হ্যালো, এইখান থেকে হ্যালো চলছে, কন্টিনিউয়াসলি ওয়েব জেনারেশন হচ্ছে, এখানে দুভাবে ভেঙে গেল, তো সিওরলি ইট ইজ কোহেরেন্ট। কি একই সোর্স দুভাগে ভেঙে যাচ্ছে, কোহেরেন্ট। এবার এই দিক থেকেও আসছে, এই দিক থেকেও আসছে, তো সাউন্ডের সুপার ইম্পোজিশন হচ্ছে, কোথাও কোথাও জোরালো শব্দ, কোথাও কোথাও শব্দ নেই, কোথাও পাবো কোথাও পাবো না, এরকম পাবো। এটা এক্সপেরিমেন্ট রয়েছে একটা,
ঠিক আছে, ইউটিউবে সার্চ করলে এক্সপেরিমেন্টটা পাওয়া যাবে। এটা হচ্ছে ইন্টারফারেন্স, এটা বিভিন্ন স্পেস পয়েন্টে শব্দ পাবো কি পাবো না, বিভিন্ন স্পেস পয়েন্টে। কিন্তু আমি যেটা দেখালাম বিটস, সেটা বিভিন্ন স্পেস পয়েন্টে নয়, এটা একই জায়গায়। সাপোজ সেটা x=0 তুমি বসে আছো, এবার x=0 এইখানেই বসে আছো তুমি ফিক্সড। সেখানে শব্দের প্রাবল্যের হ্রাস বৃদ্ধি হচ্ছে, কখনো জোরে শব্দ পাচ্ছি, কখনো হ্রাস শব্দ কম পাচ্ছি, এটাকে বলা হয় বিট। একই জায়গায় শোনো, মনে হয় পার্থক্যটা বোঝা গেল? ওইগুলো সেম ফ্রিকোয়েন্সি, এটা স্লাইটলি ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি, ওটা বিভিন্ন স্পেস পয়েন্টের ভ্যারিয়েশন, এখানে একই টাইমে একই পয়েন্টে বিভিন্ন টাইমের ভ্যারিয়েশন। ঠিক আছে, তাহলে কি দেখতে পাবো আমরা একটু টাইমের সাথে ভ্যারি করে, ঠিক একদম কারেক্ট। আমি দুখানা ওয়ে আগে লিখছি যে কেমন দেখতে হয় স্বরকম্প কিভাবে বানানো যায়, একদম সিম্পলেস্ট ওয়ে আমরা চুজ করব। আমরা বলবো x=0, বেছে নাও যে তুমি যেখানে বসে আছো, যেখানে তুমি শব্দ শুনতে পাচ্ছ, দ্যাট ইজ ইউর x=0 পয়েন্ট। আর সেই জায়গায় দুখানা সাইনোসয়েডিয়াল ওয়েভ ভ্যারিয়েশন চলছে। সাপোজ একটাকে বলছো তুমি y1, যেটা সময়ের সাপেক্ষে ভ্যারি করছে এরকম করে, এটা। আর একটা y2, সেটাও সময়ের সাপেক্ষে ভ্যারি করছে, তারও অ্যামপ্লিটিউড মোটামুটি একই, ফিক্সড। ফ্রিকোয়েন্সিও এক্স্যাক্টলি সেম নয়, একটু সামান্য পার্থক্য, কিন্তু এতটাও নয় যেটা এরকম গ্যাপ হয়ে যাবে। তো এটা এরকমই, জাস্ট স্লাইডলি, জাস্ট একটু বেশি বা একটু কম, যাই হোক এরকম। ঠিক আছে, কি আঁকলাম আমি? দুটোর মধ্যে কি পার্থক্য করেছি? স্পেসিংটা বেশি। বেশি মানে বুঝতে পারছি, ছবি দেখে বইয়ে ইনস্কেল আঁকতে পারলে ভালো। আমার অত টাইম নেই যে ধরে ধরে আমি দেখাবো এটা। আমি একটা ফ্রিকোয়েন্সি দেখিয়েছি যার গ্যাপ একটা মোটামুটি দেখানো হয়েছে, আর তারপরে আরেকটা হাই ফ্রিকোয়েন্সি দেখেছি। একটু আগে আমরা 574 হার্জ আর 586 হার্জ দেখালাম, কাছাকাছি। রেজাল্টেন্ট প্যাটার্ন কেমন পাবে দেখ, এটা হচ্ছে রেজাল্টেন্ট প্যাটার্ন। এই জায়গায় সবাই দেখাবে এদিকে, যদি এই ওয়েভটা আর এই ওয়েভটা, একটা ওয়েভ যদি বলে আমি এরকম, আর একটা ওয়েভে যদি বলে আমি এরকম, তাহলে রেজাল্টেন্ট ওয়েভ এরকম বেড়ে যাবে। এবার একটা ওয়েভ যদি বলে আমি এরকম, আর একটা যদি বলে এরকম, তাহলে তুমি কিছুই পাবে না। তাহলে অ্যামপ্লিটিউড কখনো কখনো বাড়বে এবং এরকম করে কমতে কমতে 0, দেন এরকম করে এরকম পাবে। ঠিক আছে, একটা ওয়েভ তৈরি হবে, একটা নির্দিষ্ট ছন্দে, সবাই দেখবে একটু বুঝে নেবে, তার ছবিটা আঁকতে সুবিধা হবে। একটা ওয়েভ তো তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছি ফ্রিকোয়েন্সি, এই যে ফ্রিকোয়েন্সিটা, এই যে গ্যাপটা, এই গ্যাপটা কার মতো? এর মতো না এর মতো? দুটো অ্যাভারেজ হবে। আমরা ম্যাথামেটিক্স করবো এখন। এর যদি ω1 বলি গ্যাপটা, এর গ্যাপ যদি ω2 বলি, তাহলে ω1 + ω2/2, এটা হচ্ছে অ্যাভারেজ। তার মানে যদি 574 হয়, 586 হয়, তাহলে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে 580 কিছু একটা, তো সেরকম কাছাকাছি। মানে একটা কু আর একটাও কাছাকাছি, কু তো দুটো মিলে আর একটা তা হবে না, কু হবে, কিন্তু অ্যাম্প্লিটিউডটা কি হবে? ম্যাক্সিমাম এইটা, এই ফ্রিকোয়েন্সি। যেমন তুমি গ্যাপ চেঞ্জ করবে সেভাবে চেঞ্জ হবে। বোঝা গেল কি বললাম? কখন কাজে লাগে এরকম? কোন জায়গায় কাজে লাগে কে বলতে হবে? অনেক গিটারিস্ট রয়েছে এখানে, দেখি কে কে বলতে পারবে। সব হাই ফাই ছবি দেয় দেখেছি কাঁধে গিটার দিয়ে। কে বলবে? উদিত বলো। স্বরকম্প সৃষ্টি করে কিভাবে মিউজিক অর্কেস্ট্রা যারা বানায়, তারা স্টেজে কিভাবে টিউনিং করে? হ্যাঁ, ওই রকমই জাস্ট, ঠিক। ভালো করে শোন, এদিকে তাকা। শুধু তাই নয়, এর প্রচুর ইয়ে আছে, অনেকগুলো এক্সাম্পল আছে। আমি ভালো ভালো এক্সাম্পল দেবো একটু পরে। প্রথম যে এক্সাম্পল যেটা খুব দরকার, যারা স্টেজে অর্কেস্ট্রা করতে যায় না, তাদেরকে গিটার তো টিউন করতে হয়। তো একটা, যেমন আমার মোবাইলের সাহায্যে আমি বাড়িতে গিটার বাজাবো, তাহলে বাড়ির গিটারটা নিশ্চয়ই টিউন করতে হবে। সেরকম অতগুলো অর্কেস্ট্রার ইনস্ট্রুমেন্ট রয়েছে, সবাইকে তো আমাকে টিউন করতে হবে। নিয়মটা কি? যদি তুমি একটা এই গিটারের ফ্রিকোয়েন্সি আমাকে এত রাখতে হবে, ঠিক আছে, টিউন করতে গেলে, কারণ কোনটা এ, কোনটা বি, কোনটা এফ, কোনটা জি আমি জানি, এটাকে এইভাবে সাজাতে হবে গিটারের তারগুলোকে, ঠিক আছে। কিন্তু কোনটা এ বা এর ফ্রিকোয়েন্সি কত, বা সি এর ফ্রিকোয়েন্সি 256 হার্জ না 256.2 হার্জ হয়ে গেল, সেটা তোমাকে তো জানতে হবে। যে সা বলতে আমরা কাকে বুঝি, রে বলতে কাকে বুঝি, আমাকে জানতে হবে। তো সেটা জানানোর জন্য বিভিন্ন অ্যাপ ট্যাপ রয়েছে, ঠিক আছে। তো যখন তুমি এটা সাপোজ 256 হার্জ, 256 হার্জ কারেক্টলি ফিক্সড করা একটা ইনস্ট্রুমেন্ট তুমি নিয়ে এসো, যে তার সামনে একে বাজাও, ঠিক আছে, একেও বাজাও, টিং 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 করে বাজাও, আর ও বাজছে। দুটোর ফ্রিকোয়েন্সি যখন কাছাকাছি হয়ে যাবে না, তখন বিট শুনতে হবে, যে সা নয় সা। এবার
কম্পন শুনতে হবে আস্তে আস্তে, তার মানে বিটস হচ্ছে, অ্যাম্পলিটিউড বাড়ছে, অ্যাম্পলিটিউড কমছে, অ্যাম্পলিটিউড বাড়ছে কমছে, এটা শুনতে হবে। এবার তুমি আরো কাছাকাছি নিয়ে এলে ফ্রিকোয়েন্সি 256 হার্জ 254 হার্জ, তাহলে আবার ভাইব্রেশন আবার সেরকম হবে, ঠিক আছে। এই করতে করতে যখন দুটোই 256 হার্জ হয়ে যাবে তখন স্বরকম্প ভ্যানিশ হয়ে যাবে, ঠিক আছে। তখন আর বিট শুনতে হবে না, সামান্য ডিফারেন্স থাকলে তবে এই ভ্যারিয়েশনটা শুনতে পাবো আমরা। হ্যাঁ, সেম পেজ হয়ে যাবে তখন, এক্স্যাক্টলি, নাহলে পাবো না। মানে হ্যাঁ হ্যাঁ, ওমেগা 1 ওমেগা 2 মানে অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করে দেখা যায় যে এদের ফ্রিকোয়েন্সির গ্যাপ অনুসারে তুমি বিটস পাবে, কতবার অ্যাম্পলিটিউড ম্যাক্সিমাম হবে মিনিমাম হবে, দ্যাট ইজ দ্য দুটোর বিয়োগফল ওমেগা 2 মাইনাস ওমেগা 1। আমরা ক্যালকুলেশন করবো, নাহলে আমি রেজাল্টটা আসতে চাইছি না, ঠিক আছে, ক্যালকুলেশন করার পরে বলবো। মানে ব্যাপারটা বোঝা গেল কি, বোঝা গেল কি বললাম? তো ঠিক এই 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 অনুসারে, এই গ্যাপ অনুসারে যখন তুমি টিউনিং করছো, তো ওর কাছাকাছি ফ্রিকোয়েন্সি এলে ওর বিট শুরু করে দেবে, কথা বুঝতে হবে, হ্যাঁ কাছাকাছি মিলছে, এবার মিলছে, এবার মিলছে, আরো পারফেক্টলি তুমি টিউন করো, গিটারের টার্ন ফিক্স করো, ঠিক আছে। টেনশন অ্যাডজাস্ট করি তো আমরা গিটারে টিউনিং করি, লেংথ তো আর বাড়ানো কমানো যাবে না, ওটা তো করাই আছে। স্বরকম্প ভ্যানিশ হয়ে গেল, তুমি বলে হ্যাঁ ইট ইজ টিউনড, ঠিক আছে। এছাড়াও আরো অনেক উপায় আছে, তার মানে অজানা কম্পাঙ্ক নির্ণয় বা খনিতে দূষিত গ্যাস নির্ণয়, দূষিত গ্যাস আছে কিনা, যারা ওই মাইনিং ইঞ্জিনিয়ারিং করে, যারা কয়লা খনিতে যারা আছে, তাতে কোনো মানে কোনো দূষিত পদার্থ আছে কিনা সেটাও ওইভাবে স্বরকম্প সৃষ্টি করে বলা যায়। হ্যাঁ, ও আসছে, আমি পরে ওটা নিয়ে বলবো। ওই যে পেঙ্গুইনরা যে তাদের লক্ষ লক্ষ হাজার হাজার পেঙ্গুইনের মাঝে তার নিজের বন্ধুকে খুঁজে পায় কিভাবে, স্বরকম্পন সৃষ্টি করে। তো ভেবে দেখ, আমাদের এখানে এতগুলো আছে, তো কেউ যদি বলে কিরে, তুই সঙ্গে সঙ্গে বলি হ্যাঁ এটা তো আমাদের ঋদ্ধিত কথা বলছে, বা এটা তো অরিত্র কথা বলছে, কেউ না কেউ কথা বলছে, আমরা বুঝে ফেলি কিনা। এবার একটা পেঙ্গুইন ডাকছে, এবারে পাখি ডাকছে তার বন্ধুকে, সে কিভাবে বুঝলো? সবাই তো একই দেখতে, আইডেন্টিক্যাল দেখতে। তাহলে সমুদ্রের কোনো একটা বিচের মধ্যে সাপোজ 1000টা পেঙ্গুইন গ্যাদারিং করে বসে আছে, আর সব একটা পেঙ্গুইনের তো বন্ধু একটাই, তার সে তার বন্ধুকে খুঁজে পাবে চাইছে, তার সন্তান সন্ততি যা আছে তাকে তো তার দরকার, তার ফ্যামিলি আছে তো নাকি, না ফ্যামিলি শুধু তোর আছে, ওদের নাই, ওদের ফ্যামিলি আছে, মানে ওদের স্নেহ মমতা অনেক বেশি আমাদের থেকে। কুকুরগুলোকে দেখেছিস? ওরা যেমন প্রভু ভক্ত, সেরকম নিজের সন্তানদেরও ভক্ত, দারুণ। পাখিগুলো তাই, যখন এইটুকু বাচ্চা থাকে হাঁ করে খাবার করে দেয় মুখে, স্নেহ মমতা সবারই আছে, নিজের ফ্যামিলিটা সবাই জানে। এবার তার বন্ধুকে খুঁজে পাবে সে কিভাবে? গলায় যে ভোকাল কর্ড থাকে না, সাইরিংস, ওইটা একটা দিকে একটা ফ্রিকোয়েন্সি বাজায় তারা, হুম করে, সেটা খুব হাই ফ্রিকোয়েন্সি, মানুষ শুনতে পায় না। আর একটা দিয়েও ফ্রিকোয়েন্সি বানায়, এবং মুখ আর গলার মধ্যে স্ট্যান্ডিং ওয়েভ তৈরি করে, যে পাইপ মুখ আর গলার মধ্যে, ওখানে স্ট্যান্ডিং ওয়েভ তৈরি করে, জোরালো শব্দ দুদিক থেকে বেরোয়, সেইটার জন্য স্বরকম্প সৃষ্টি হয়। সেই স্বরকম্প একমাত্র তার বন্ধুই চিনতে পারবে যে ওর সাথে থাকে, ওইটা আইডেন্টিক্যাল, মানে ইউনিক। এবার তুই পারবি স্বরকম্প তৈরি করতে? পারবি না তো, আমরা পারবো, আমাদের ভোকাল ওইরকম অ্যাডজাস্টেড নয়। আর ওদের যে স্বরকম্পর যে রেঞ্জ না, ওটা বিশাল রেঞ্জ, পেঙ্গুইনদের যে স্বরকম্প রেঞ্জ আর আমাদের যেটা রেঞ্জ, সেটা একদম, আমরা তো জাস্ট এই যে মোবাইল টোবাইলে যেটা বাজাচ্ছি, এর একটু চেঞ্জ হয়ে গেলে তো তৈরি করতে পারবো না, কিন্তু পেঙ্গুইনদের ওই রেঞ্জটা অনেক বেশি, প্রচুর, মানে আমি একটা অঙ্ক করাবো পরে, বোঝা যাবে। মানে আমাদের যদি সেকেন্ডে মানে কি বলবো 12 বার যদি ওই অসিলেশনটা হয়, সেকেন্ডে 12 বার, তাহলে মানুষ বুঝতে পারে যে হ্যাঁ বিটস হচ্ছে, টেনে টেনে বুঝে যায়। 12 কম হলে বুঝতে পারে, মানে হ্যাঁ বুঝতে পারছি মোটামুটি। এটা সেকেন্ডে 12 বার যদি হয়, তাহলে মানুষ বুঝতে পারে যে হ্যাঁ এটা স্বরকম্প হচ্ছে। এবার আরো হয়, আরো তাড়াতাড়ি হচ্ছে, বুঝতে পারে না। পেঙ্গুইনরা এটা অনেক রেঞ্জ পর্যন্ত বুঝতে পারে, সেকেন্ডে 61 বার 122 বার যদি হয়, তাতেও ওরা বুঝতে পারে। ওই জন্য এক একটা পেঙ্গুইনের ভোকাল কর্ডটা ইউনিক, এবং সেই ইউনিক স্বরকম্প বের করতে পারে। ফান্ডামেন্টাল মোড দিয়ে স্বরকম্প তৈরি করতে পারে, তারপর তার ডাবল 2 দিয়ে, এটাতে ডাবল এটাতে ডাবল, তাহলে আবার একটা স্বরকম্প বানাতে পারে সে, দ্যাট ইজ ইউনিক, ঠিক আছে। আসবো আমরা গ্রাফটা দিয়ে আসছি। বেশ, এটা সব বোঝা গেছে সবার। আমরা এটা ক্যালকুলেশন করবো, একটু ম্যাথামেটিক্স করি, তারপরে আমরা দেখছি কি করা যায়। এখান থেকে প্রশ্ন কিন্তু মাস্ট একদম। বেশ, ফার্স্ট আমরা একটা ইকুয়েশন তৈরি করছি। সাপোজ y1 ইকুয়াল টু a সাইন ওমেগা 1t আর y2 ইজ ইকুয়াল টু a সাইন ওমেগা 2t। এটা ইকুয়েশন নাম্বার 1,
এই পুরো সেটটাকে ইকুয়েশন নাম্বার 1 বলতে পারি। এটা কি কি এটা এটা কি লিখেছি আমি? যে মোবাইলটা ছিল সেই মোবাইলের একটা লংজিটিউডাল ওয়েভের অ্যাম্পলিটিউড বা ভ্যারিয়েশন, আমি ওয়াই লিখেছি মানে এটা ভাবার দরকার নেই যে সেটা ওয়াই অক্ষপট বা ভাইব্রেশন, আমি গ্রাফ টানার জন্য ওয়াই বলেছি, সেটা এসও বলা যেতে পারে। ঠিক আছে, যার ফ্রিকোয়েন্সি হচ্ছে ω1, যার অ্যাম্পলিটিউড হচ্ছে এ। আর একটা মোবাইল থেকে বা আর একটা সুরশালাকা থেকে আমি আর একটা ওয়েভ জেনারেশন করেছি যেটাকে আমি y2 বলছি, যার অ্যাম্পলিটিউড এ, নাও হতে পারে, ধরে নিয়েছি এ, বাট ফ্রিকোয়েন্সি স্লাইটলি কম বেশি, ω2 নট ω1 নয়, একটু পার্থক্য। তারপরে ধরে নিচ্ছি যে ω1 ইজ গ্রেটার দেন ω2 অ্যান্ড ω1 ইজ নিয়ারলি ইকুয়াল টু ω2। বিরাট গ্যাপ হলে হবে না, ঠিক আছে। আর বাকিটা যা ধরেছি আমরা গণনার সুবিধার জন্য, বলো স্যার এটা তো ট্রাভেলিং ওয়েভ, তাহলে এক্স কোথায়? চলতরঙ্গ যাচ্ছে তো, আর কোনো একটা টাইমে আমি বসে আছি, এক্স ইকাল টু 0 তে বসে আছি, ওই জন্য এক্স ইকাল টু 8 ভ্যারিয়েশন দেখাচ্ছি না। যা ওয়েভ আসছে কোথায় আসছে? কোনো একটা জায়গায় আসছে, আমি তো এখানেই বসে আছি নাকি সরকম শোনার জন্য, তাহলে সেই জায়গাতে ওয়েভ কেমনভাবে আসছে আমার কাছে, সেই জায়গাটা ফিক্স, সে এক্স ইকাল টু 0 আমি চুজ করে নিয়েছি, ওই জন্য আর এক্স দেখাবো না। এখানে ছিল ω2 মাইনাস কে এক্স, ω2 মাইনাস কে এক্স অথবা প্লাস কে এক্স ছিল, সেটা কাজ দেবো না, হয়েছে? তাহলে উপরিপাত্য নীতি বলছে আমাকে যে আমি যেখানে বসে আছি x ইকুয়াল টু 0 তে, সেখানে রেজাল্টেন্ট অ্যাম্পলিটিউড যদি y হয়, ইজ ইকুয়াল টু y1 প্লাস y2। এ কমন নাও, sin c প্লাস sin d কি ফর্মুলা হবে? 2 cos, আমি আগে লিখছি cos ফাংশনটা, ω1 মাইনাস ω2 বাই 2 ইন্টু t ইন্টু sin t, কিন্তু ওর সাথেই লেগে আছে ওমেগার সাথে, ইন্টু সাইন ω1 প্লাস ω2 বাই 2 ইন্টু টি। আর এই 2টাকে আমি একদম প্রথমেই দিয়ে দিলাম 2a। অসুবিধা আছে কারণ? সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলা, তো 2 সাইন সি প্লাস ডি বাই 2, সি মানে এইটা, ডি মানে এইটা, ω1 টি মানে সি, ω2 টি মানে এত, টিটা কমন আউট করেছি, আর এদিকে ইন্টু কস সি মাইনাস ডি বাই 2 টি কমন আউট করেছি। কি দেখতে পাচ্ছি? এটা একটা রেজাল্টেন্ট ওয়েভ, যার অ্যাম্পলিটিউড ফিক্সড নয়, 2a নয়, অ্যাম্পলিটিউড আবার টাইমের সাপেক্ষে ভ্যারি করছে, ঠিক আছে, উইথ স্লো ফ্রিকোয়েন্সি, ω1 মাইনাস ω2 বাই 2, দ্যাট ইজ স্লো। এটি 256 হার্জ, সাপোজ এটা 254 হার্জ, তাহলে ω1 মাইনাস ω2 মানে 2 ডিভাইডেড বাই 2, সো 1 হার্জ স্লো ফ্রিকোয়েন্সি। বাট দিস ইজ নট স্লো, ω1 প্লাস ω2 বাই 2, এটা হচ্ছে যে ওয়েভে আমার কাছে আঘাত করছে তার ফ্রিকোয়েন্সি, ওই যেটা বললাম 256 বা 254, তার কাছাকাছি ফ্রিকোয়েন্সি আমি শুনতে পাচ্ছি। যখন বিট শুনতে পাচ্ছি, ফ্রিকোয়েন্সি কি চেঞ্জ হচ্ছে? আপ ডাউন ফ্রিকোয়েন্সি কতটা হবে সেই ফ্রিকোয়েন্সিটা বিয়োগফলটা, ঠিক আছে। কিন্তু ওই যে ফ্রিকোয়েন্সিটা যদি সা, যদি দুটো সা হয় কাছাকাছি 254 হার্জ 256 হার্জ, তাহলে ওটা সাই শুনবো আমি, ওটা আবার সেই অক্টেভে গিয়ে সা শুনবো না, বা রে শুনবো না, গা শুনবো না, ওটা সাই শুনবো, সেইটা ω1 প্লাস ω2 বাই 2, ঠিক আছে, অ্যাভারেজ। কিন্তু এইটা হচ্ছে বিয়োগফল, এটা হচ্ছে অ্যাম্পলিটিউড আবার হ্রাস বৃদ্ধি হচ্ছে কস ফাংশন অনুসারে। যে জায়গায় তুমি বসে আছো সেই জায়গায় অ্যাম্পলিটিউড ফিক্স না, যদি এ না থাকতো কি বলতাম? আমি একটা ওয়েভ শুনতে পাচ্ছি যার অ্যাম্পলিটিউড 2a, এবং সে সাইনোসয়েডালি অসিলেট করছে, তা তো নয়, অ্যাম্পলিটিউডটা আবার সময়ের সাপেক্ষে কমে যাচ্ছে বা বেড়ে যাচ্ছে। কখনো অ্যাম্পলিটিউড 2a, তারপরে অ্যাম্পলিটিউড কস ফাংশন অনুসারে আস্তে আস্তে কস যখন 0 হয় তখন 0, তারপরে আবার বাড়তে ম্যাক্সিমাম। কিন্তু এই গ্যাপটা ঠিক করবে ওই যা ω1 প্লাস ω2 বাই 2, এইটা শুনতে পাচ্ছ তুমি, বোঝা গেল কি বললাম? সেটা হচ্ছে রেজাল্টেন্ট অ্যাম্পলিটিউড। এটা হ্যাঁ, অ্যাম্পলিটিউড কোনটা কার সাথে? না টি স্কোয়ার নেই তো, আমি জানি এইটা কসের ভেতর কোটাটা আছে, এটা ইন্টু টি নয়, কিন্তু এটা ω1 টি মাইনাস ω2 টি বাই 2, ঠিক আছে, ওটা বাইরে লিখেছি আমি, এটাকে ব্লক করব। এই ইকুয়েশনটা খুব ইম্পর্টেন্ট ইকুয়েশন, এইটা হচ্ছে রেজাল্টেন্ট অ্যাম্পলিটিউড, ঠিক আছে, রেজাল্টেন্ট অ্যাম্পলিটিউড হুইচ ভ্যারিস উইথ টাইম, টাইমের সাপেক্ষে ভ্যারি করছে। আর পরের টার্মটা যেটা মানে অ্যাম্পলিটিউডও অসিলেট করছে, ঠিক আছে, আর ওয়েভ তো জেনারেশন হচ্ছেই অ্যাভারেজ ফ্রিকোয়েন্সি নিয়ে, এটাকে ব্লক করে দাও।
এবার এটা আমি দুটো সাইন এর সুপার ইম্পোজিশন করেছি, কেউ দুটো কসের সুপার ইম্পোজিশন করতে পারে, তার জন্য সে কি পাচ্ছে দেখতে পারে। আমাদের সুবিধার জন্য আমরা ধরে নিচ্ছি দুটি সেম ফেজ, ওটা যা ফেজ ওটা তাই ফেজ, সেম ফেজে রয়েছে এবং তারপরে তাদের সুপার ইম্পোজিশন। ঠিক আছে, লিখবো এইটি লব্ধি তরঙ্গের সমীকরণ, ইকুয়েশন নাম্বার 2 এটা। আচ্ছা লিখবো ইকুয়েশন নাম্বার 2টা হচ্ছে লব্ধি তরঙ্গের সমীকরণ, যার কম্পাঙ্ক ω1 প্লাস ω2 বাই 2, এটাকে ওমেগা অ্যাভারেজ বলা হয়। কম্পাঙ্ক ফিক্স, হ্যাঁ কম্পাঙ্ক ফিক্সড, কারেক্ট। এটা হচ্ছে অ্যাভারেজ। আর এইটা যেটা ω1 মাইনাস ω2, এটাকে ডেল্টা ω1 অনেক সময় বলা হয়, এটা হচ্ছে ডিফারেন্স অফ অ্যাম্পলিটিউড। ঠিক আছে, তো ডেল্টা ওমেগা বাই 2 এটা স্লো, এটা স্লো ফ্রিকোয়েন্সি, কম ফ্রিকোয়েন্সি। এই ফ্রিকোয়েন্সিটা আমি ভিজুয়ালাইজ করতে পারছি তো না পাচ্ছি না? এইটা ভিজুয়ালাইজ করতে পেরেছি। যদি ষড়কম্প না হতো কি পেতাম? যদি একটা কু হয় আর একটা কু হয়, তাহলে ডাবল অ্যাম্পলিটিউডে কু একই ফ্রিকোয়েন্সি পারবে না। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি পারবে না, সেইটা এইটা। কিন্তু এই টার্মটা এক্সট্রা কি বলছে, অ্যাম্পলিটিউডটা কমছে পারছে না, যে কমা বাড়ার তো একটা ফ্রিকোয়েন্সি আছে নাকি, তো সেটা এটা ফ্রিকোয়েন্সি তো, নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি তো হচ্ছে, তো সেইটা হচ্ছে এইটা। এটা স্লো হবে না ফাস্ট হবে সেটা ঠিক করবে ডেল্টা ওমেগা। ফাস্ট, এটা কি স্লো, তো ফ্রিকোয়েন্সি ও ডিফারেন্স অনুসারে সেই অ্যাম্পলিটিউডের ভ্যারিয়েশনটা হবে, সেটা এই কস পার্টটা ঠিক করছে। বোঝা গেছে দুটো? বেশ, তাহলে এটা হচ্ছে ডেল্টা ওমেগা বাই 2 কম্পাঙ্কে বিস্তার 2a cos ডেল্টা ওমেগা বাই 2 অনুসারে পরিবর্তিত হয়, কম। এবং যদি এটা ইকুয়াল হয়ে যায় তাহলে 0, তাহলে অ্যাম্পলিটিউড ভ্যারিয়েশন হবে না। ওই জন্যই সেম টিউনিং হয়ে গেছে, ওমেগা ওমেগাগুলো টিউনিং হয়ে গেছে। ঠিক আছে, বেশ, এবার আমরা কাজ করি, আমরা এই অ্যাম্পলিটিউডটাকে দিয়ে দেখবো যে কত সময় পর পর এটা হবে, বা বিট ফ্রিকোয়েন্সি কি, এগুলো একটু দেখবো আমরা। লিখবো একটু আগে আমরা দেখেছি যে আমরা যে ইন্টেন্সিটি পাবো সেই ইন্টেন্সিটি বিস্তারের বর্গের সমানুপাতিক। আজকের প্রথম লেকচারটা একদম প্রথম, ইন্টেন্সিটি প্রপোর্শনাল টু অ্যাম্পলিটিউড স্কয়ার, p0 স্কয়ার, দেখেছি না? তো এটাও তাই, এটা যদি আমার অ্যাম্পলিটিউড হয় গোটাটা, এটা যদি অ্যাম্পলিটিউড হয় তাহলে ইন্টেন্সিটি কেমন হবে? যদি বলি ইন্টেন্সিটি আই, হ্যাঁ, কিন্তু আমরা সাউন্ড ওয়েভের ক্ষেত্রেই পড়ছি। ঠিক আছে, আমরা সাউন্ড ওয়েভের ক্ষেত্রেই পড়ছি, কারণ এটা তো শোনার ব্যাপার। কারণ আমি যদি ভাইব্রেশন তৈরি করি, তাহলে একই জায়গায় ট্রান্সভার্স ওয়েভে যদি ভাইব্রেশন দেখি, সেটা শোনার সাথে কোনো সম্পর্ক নাই, শব্দ তরঙ্গের ক্ষেত্রেই আমরা পড়ছি। হ্যাঁ, ম্যাথামেটিক্স একই হবে। বেশ, তো ইন্টেন্সিটি প্রপোর্শনাল টু অ্যাম্পলিটিউড দ্য স্কোয়ার, তাহলে অতএব 2a দ্যাট ইজ 4a স্কোয়ার cos স্কোয়ার ω1 মাইনাস ω2 বাই 2 ইন্টু t, এইটার মান যদি 1 হয় তাহলে বলবো লব্ধি শব্দের তীব্রতা বা প্রাবল্য সর্বাধিক, তার মানে আই ম্যাক্স। এটা হচ্ছে আই ম্যাক্সের শর্ত। কারণ কখনো কখনো অ্যাম্পলিটিউড কমপ্লেক্স হয়। ঠিক আছে, অ্যাম্পলিটিউডে মড দেওয়ার কারণ হচ্ছে, ঠিকই বলেছো, মড দেওয়ার কারণ আমরা যখন আমাদের এখন খুব একটা প্রয়োজন নেই। ঠিক আছে, এখন খুব একটা প্রয়োজন নেই, কিন্তু কোয়ান্টাম মেকানিক্স যখন পড়বো তখন কোনো একটা ওয়েভকে কমপ্লেক্সভাবে রিপ্রেজেন্ট করতে হয় আমাকে, ওয়েভ ফাংশনটাকে e⁻i এভাবে রিপ্রেজেন্ট করতে হয়, আই থিটা কিছু একটা। তো তখন অ্যাম্পলিটিউডের এটা মানে হচ্ছে, অ্যাম্পলিটিউডের মড মানে হচ্ছে তার স্কোয়ার, মানে অ্যাম্পলিটিউড যেটা ছিল সেটা ইন্টু তার কমপ্লেক্স কনজুগেট, এটা বলা হয় মডের স্কোয়ার। এটা আমাদের দরকার নেই, আমি শুধু অ্যাম্পলিটিউড স্কোয়ার দিলেও হবে এখন। ঠিক আছে, যখন প্রয়োজন হবে তখন দেখবি। হয়েছে, লেখা হয়েছে? বেশ, এটা বর্গ করে দাও। আর আচ্ছা, এটা 1 নয়, কসের মানটা 1, আর এটা 4 স্কোয়ার ম্যাক্সিমাম, এটা 4 স্কোয়ার ম্যাক্সিমাম তীব্রতা পাচ্ছি, তাহলে 4 স্কোয়ার দুপাশ থেকে কেটে দাও, তাহলে কসের মানটা হবে 1। তাহলে অতএব কস এইটা
সমান প্লাস মাইনাস 1। এতটুকু কারোর সমস্যা আছে কোনো? কি এইটুকু কোনো সমস্যা আছে কারোর? কেউ বলতে পারবে আমাকে কস থিটার মান যদি প্লাস মাইনাস 1 হয় তাহলে থিটা কত? প্লাস মাইনাস 1 বলেছি, থিটা মানে করে এটা ওমেগা 1 মাইনাস ওমেগা 2 বাই 2 ইন্টু 2 সমান n পাই। পাশে n ইজ ইকাল টু 0 1 2 ডট ডট ডট। টেস্ট করে দেখে নাও, n এর মান 0 তাহলে থিটার মান 0, cos 0 কত? 1। n এর মান 1 তাহলে cos পাই মাইনাস 1। cos আমি এর আগেও বলেছি যে cos n পাই সমান মাইনাস 1 টু দি পাওয়ার n, বলেছিলাম না বলি নাই? অনেকবার বলেছিলাম, দারুণ ইম্পর্টেন্ট জিনিস এটা। এবং cos sin n পাই মানে 0। এখানে টাইম বের করো। তাহলে আমরা টাইমটা বের করবো, তার আগে ওমেগার জায়গায় আমরা একটা কাজ করি, ওমেগার জায়গায় বেশ ঠিক আছে থাকা অসুবিধা নেই। অর্থাৎ টি সমান 2n পাই বাই ওমেগা 1 মাইনাস ওমেগা 2, এটা হচ্ছে টাইম। এইটা ইকুয়েশন নাম্বার 2, এটা এই সেটটা ইকুয়েশন নাম্বার 1, এটা ইকুয়েশন নাম্বার 2 দিয়েছি আমরা ইকুয়েশন নাম্বার 2, এটা ইকুয়েশন নাম্বার 1, এইটা ইকুয়েশন নাম্বার 3। ইকুয়েশন নাম্বার 3 নিয়ে অনেক কথা বলা হয়েছে। কি দেখতে পাচ্ছি ইকুয়েশন নাম্বার 3 তে টাইম দিচ্ছে আমাকে। টাইম কি টাইম দিচ্ছে? এটা কিসের টাইম? কস যখন যখন ম্যাক্সিমাম হয়, তাই না? কস যখন যখন ম্যাক্সিমাম হয় আর সেই সময় জোরালো তীব্র পাই আমি, জোরালো তীব্র সাউন্ড পাই আমি। ঠিক আছে, কখন কখন সেটা পাই? এন এর মান ফার্স্ট কি কি হতে পারে? আমরা লিখেছি এন এর মান 0 1 2, তাহলে ফার্স্ট এন মান 0, তাহলে টাইম কত? 0। এন এর মান যদি 1 বলি 2 পাই বাই ওমেগা 1 মাইনাস ওমেগা 2, ওমেগা মানে আবার 2 পাই নিউ, তাহলে সেই 2 পাই যদি কেটে দাও কিভাবে? 1 বাই নিউ 2 নিউ 1 মাইনাস নিউ 2, তারপরে কি পাবো? এন এর জায়গায় যদি 2 বসাই তাহলে 4 পাই, তাহলে এটা 2 নিচে নিউ 1 মাইনাস নিউ 2 এন্ড সো অন। এইটা থেকে এটা কি করে করলাম বোঝা গেল? ওমেগা সমান 2 পাই নিউ বসিয়েছি, জাস্ট 2 পাই উপরে ক্যান্সেল করেছি। এটা মানে হচ্ছে যদি আমি এখানে বসে থাকি x ইকুয়াল টু 0 তে আর আমি যদি বিট শুনতে পাই, তাহলে কস ফাংশন ম্যাক্সিমাম হলো যদি টাইম 0 বলি সেটাকে, তাহলে পরবর্তীকালে আবার কিছু সময় পরে তুমি আবার ম্যাক্সিমাম কিছু একটা পাবে, কস ম্যাক্সিমাম পাবো, গ্যাপটা প্রকাশ করছে এটা, তারপরে আবার ম্যাক্সিমাম পাবো, আবার ম্যাক্সিমাম পাবো। ঠিক আছে, মানে সাপোজ তুমি ধরে নাও তোমার নিউ 1 সমান 256 হার্জ আর নিউ 2 সমান 254 হার্জ, বিটস হবে। ঠিক আছে, বিটস হবে। নিউ 1 মাইনাস নিউ 2 কত? 2। তাহলে 0তে আমি একটা শব্দ পাবো, তারপরে কত সময় পাবো? কত পাবো? হাফ সেকেন্ড পরে, তারপরে কত পাবো? 1 সেকেন্ড পরে, তারপরে অ্যান্ড সো অন। তাহলে তার মানে কি হলো? ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম হাফ সেকেন্ড পাবো আমি, তাহলে মাঝে একবার মিনিমাম রয়েছে। একবার ম্যাক্সিমামে কস ম্যাক্সিমাম লাউড শব্দ, তারপরে হাফ সেকেন্ডে আবার লাউড শব্দ, তাহলে 1/4 সেকেন্ডে নিশ্চয়ই মিনিমাম শব্দ, তাহলে এটা পাচ্ছি। বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? ঠিক আছে, এই ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম এটাকে বলা হয় স্বরকম্পের সংখ্যা। 1 বাই নিউ 2 মাইনাস নিউ 1, এই সময়ে তুমি একটা স্বরকম্প শুনতে পাবে, এটার মানে। ঠিক আছে, লিখবো আমরা নিচে, লিখবো 1 বাই নিউ 1 মাইনাস নিউ 2 সেকেন্ডে স্বরকম্পের সংখ্যা, স্বরকম্পের সংখ্যা সমান 1। তাহলে 1 সেকেন্ডে কত? যেমন এটা হাফ সেকেন্ড, ঠিক আছে, যেমন এটা হাফ সেকেন্ড, এই আমি 254 256 যদি নিই তাহলে এটা হাফ সেকেন্ডে তুমি একটা স্বরকম্প, মানে অ্যাম্পলিটিউড ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম। তাহলে হাফ 1 সেকেন্ডে কত? 1 সেকেন্ডে স্বরকম্পের সংখ্যা কত? নিউ 1 মাইনাস নিউ 2, ব্যাস হয়ে গেল। তাহলে সেকেন্ডে কটা স্বরকম্প পাবে সেটা ঠিক করবে তাদের ডিফারেন্স।
এবার আমি একটা কনক্লুশনে চলে আসি, তারপরে নেগেটিভটা নিয়ে ওইটা নিয়ে কাজ করছি আমাদের পরেরটা। কনক্লুশনে চলে আসি। সাপোজ তোমার কাছে নিউ 1 সমান 256 হার্জ, নিউ 2 সমান 254 হার্জ, দুটো ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? স্বরকম্পের সংখ্যা কত? কত? তার মানে 1 সেকেন্ডে দুবার, ঠিক আছে? 1 সেকেন্ডে দুবার স্বরকম্প তুমি পাচ্ছ। এটা বোঝা গেল কি মানেটা? ম্যাক্সিমাম দেন ম্যাক্সিমাম দেন ম্যাক্সিমাম। 1 সেকেন্ডে তুমি দুবার পাচ্ছ। 1 সেকেন্ডে যদি 12 বার হয় তাহলেও মানুষ বুঝতে পারে। 1 সেকেন্ডে 12 বার ভাইব্রেশন, তাহলে কোনো না কোনো এক কান খড় করা লোক যদি হয় একবারে, বুঝতে পেরেছিস? এই দেওয়ার হলে কান থাকে অলা মানুষ যদি হয়, তাহলে 12 বার হলে শুনতে হবে, তার থেকে বেশি হলে শুনতে পাবে না। এবার যদি আমি বলি সেম ক্যালকুলেশন যদি আমি করি যে কস কখন কখন মিনিমাম হবে সেই হিসাব বের করো, তাহলে কি হবে? লিখবো নিচে, আমরা নিচে লিখবো লব্ধি শব্দের প্রাবল্য শূন্য হলে, লব্ধি শব্দের প্রাবল্য শূন্য হলে cos স্কোয়ার ওমেগা 1 মাইনাস ওমেগা 2 বাই 2 ইন্টু টি সমান 0 হবে। ইন্টেন্সিটি 0, অ্যাম্পলিটিউড 0 বলছি না আমি। ফর অল টাইম ইন্টেন্সিটি ইজ 0, সরি ফর অল টাইম বলবো না, মানে একটা নির্দিষ্ট সময়ে এই ইন্টেন্সিটি 0, ঠিক আছে? বল, কে বলবে? cos স্কোয়ার ওটা যদি 0 হয় তাহলে কসটাও 0। জিরোটা তো বোঝা যায় না একটা কন্টিনিউয়াস ভেরিয়েশন। কোনটা বল? জিরো যখন একদম বন্ধ সেটা বোঝা যায় না, একটা কন্টিনিউয়াস ভেরিয়েশনটা বোঝা যায় যখন একদম। ও ওইটা, হ্যাঁ ওইটা তখনই হবে। এদিকে তাকাটো সবাই, যদি কোনো একটা অ্যাম্পলিটিউড এত দূর হয় না, এটা যদি এ হয়, এটা আর একটা অ্যাম্পলিটিউড যদি এ না হয়ে সামান্য বেশি হয়ে যায়, সাপোজ এ পয়েন্ট সামথিং এ বা এর থেকে সামান্য বেশি, ফ্রিকোয়েন্সি কাছাকাছি এরকম, ঠিক আছে? ফ্রিকোয়েন্সি কাছাকাছি যদি সামান্য এটা A1 হয়ে যায় তাহলে রেজাল্টেন্ট প্যাটার্ন এরকম পাবো। এই যে ফ্রিকোয়েন্সি, এই যে ম্যাক্সিমাম প্রাবল্য, মিনিমাম প্রাবল্য 0 নয়। মিনিমাম প্রাবল্য A মাইনাস A2 টাইপের কিছু। এটা যেমন ম্যাক্সিমামটা যেমন A1 প্লাস A2, মানে যেন রেজোন্যান্স হয়েছে, যেমন সেম ফ্রিকোয়েন্সি মিলে, সরি সেম অ্যাম্পলিটিউড ডাবল হয়ে গেছে। এটা তো A1 মাইনাস A2 হবে। যদি A1 মাইনাস A2 0 হয়ে যায় তাহলে এটা এরকম নেমে যাবে, এরকম হয়ে যাবে, তখন এরকম। সেটা রেয়ার কেস একদম, ওই জন্য আমরা শুনতে পাই না। অ্যাম্পলিটিউড দুটো সেম বানানো এক্স্যাক্টলি কি সহজ? যদি ইনস্ট্রুমেন্ট ছাড়া, ভালো ইনস্ট্রুমেন্ট হলে হবে। ম্যাথমেটিক্যালি জিরো হলেও অ্যাকচুয়ালি হবে না, অ্যাকচুয়ালি হবে যদি অ্যাম্পলিটিউড দুটো সমান হয়। আমাদের অ্যাম্পলিটিউড সমান নয় তো, হ্যাঁ, তখন এইটা হচ্ছে A1 প্লাস A2, A1 প্লাস A2, তাহলে তীব্রতা কত? এটা যদি সমান হয়ে যায় তাহলে কত হবে? 2A। তীব্রতা কত? 4A স্কোয়ার এটা। আর এ কত হবে? A1 মাইনাস A2। যদি দুটো সমান হয় তাহলে 0, কিন্তু A1 A2 যদি সমান না হয় তাহলে তো 0 হবে না, তাই না? তাহলে আর যদি সমান হয়ে যায় তাহলে একদম মানে পাবোই না, কিন্তু সেটা হয় না, এক্স্যাক্টলি হয় না, ঠিক আছে? তো তার কারণ হচ্ছে এটা। এবার এখানে এই গ্রাফটাতে আমি দুটো ফ্রিকোয়েন্সি দেখালাম, একটা স্লো আর একটা ফাস্ট। আমি বলছি ওই ফ্রিকোয়েন্সিটার কথায় আসছি। বেশ, যেটা বললাম আমরা, এটা 0 হবে। কখন হবে? অতএব ওমেগা 1 মাইনাস ওমেগা 2 বাই 2 ইন্টু 2 সমান 2n প্লাস 1 পাই বাই 2, 2n প্লাস 1 পাই বাই 2, যেখানে n এর মান 0, 1, 2, 3 অ্যান্ড সো অন। টেস্ট করে নাও, n এর মান 0, তাহলে থিটা সমান পাই বাই 2, কস পাই বাই 2 মানে 0। আর তারপরে n এর মান যদি 1 বসাও তাহলে এটা 3 পাই বাই 2, তো পাই বাই 2 এর যদি তুমি গুণিতক করে যাও অসুবিধা নেই, ঠিক আছে? 2 গুণ করলে হবে না, অযুগ্ম গুণিতক করতে হবে পাই বাই 2 এর, তবে হবে। আর পাই বাই 2 এর 2 গুণ করে দিই তাহলে পাই হয়ে যাবে, সেটা করলে হবে না। পাই বাই 2 ফর্মটাকে রাখতে হবে, এটাকে অযুগ্ম রাখতে হবে, ঠিক আছে? বেশ, তার টাইম বের করে নাও। এদিকে টাইম বের করে নাও ওমেগার জায়গায়, ঠিক আছে? তার অসুবিধা নেই, এদিকে 2 ক্যান্সেল করে দিতে পারি। তো টাইম সমান 2n প্লাস 1 পাই বাই 2, আর এই পাশে নিচে এলো কি? ওমেগা 1 মাইনাস ওমেগা 2, আর উপরে আর একটা 2, তো এই 2টা চলে যাবে।
হয়েছে? এবার পরের লাইনে ওমেগার জায়গায় 2 পাই নিউ, তাহলে 2 পাই নিউ 1 মাইনাস 2 পাই নিউ 2, সেই পাইটা ক্যান্সেল করে 2টা কমন আউট করে দাও। হয়েছে? ব্লক করে দাও। এন এর মান দেওয়াই আছে। বলো এন এর মান 0 হলে টাইম কত? এন এর মান 0 হলে টাইম কত? নিউ 1 মাইনাস নিউ 2, তারপরে এন এর মান 1 হলো কত? এরকম, দেন 5/2 নিউ 1 মাইনাস নিউ 2 and so on. আমরা একটু আগে বের করেছিলাম যে শব্দ ম্যাক্সিমাম শুনতে পাবো কোন টাইমে, আর এখন বের করলাম শব্দ মিনিমাম বা অ্যাম্পলিটিউড সেম হয়ে গেলে 0 শুনতে পাবো কোন কোন টাইমে। তাহলে ম্যাক্সিমাম শুনতে পাবো কোন টাইমগুলো একটু মনে করে দেখি। 0 ছিল, তারপর 1 মাইনাস নিউ 1 মাইনাস নিউ 2 ছিল, তারপর 2 বাই নিউ 1 মাইনাস নিউ 2 ছিল অ্যান্ড সো অন। তাহলে ম্যাক্সিমাম মাঝখানে টাইমে মিনিমাম থাকা উচিত। তাহলে 0 প্লাস দিস ডিভাইডেড বাই 2 এর টাইম, মানে এখানকার টাইম হচ্ছে এইটা ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম, তাহলে মাঝখানে মিনিমাম হবে, 0কে যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে মিনিমাম টাইম পেয়ে যাবে তুমি এইটা। ঠিক আছে? এবার যদি আমাকে বলে যে মিনিমাম টু মিনিমাম, তাহলে এটাও ষড়কম্প। ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম যেন ষড়কম্প যদি বলি, তাহলে মিনিমাম টু মিনিমামকেও তুমি ষড়কম্প বলতে পারো। ঠিক আছে? বোঝা গেছে? বোঝা গেছে? তাহলে অ্যাপ্লিকেশন কি কি বললাম আমি? ফার্স্ট টিউন করা, এটা হচ্ছে ফার্স্ট অ্যাপ্লিকেশন। তুমি কাছাকাছি নিয়ারলি ফ্রিকোয়েন্সি ভাইব্রেশন করাও, কাছাকাছি হলে ষড়কম্প সৃষ্টি হবে, তারপর আরও ভালো ফাইন টিউনিং করতে শুরু করো, ষড়কম্প ভ্যানিশ হয়ে যাবে, বললো হ্যাঁ ঠিক আছে টিউন হয়ে গেছে। 1 নম্বর। 2 নম্বরে আর একটা বললাম যে পেঙ্গুইনদের হাজার হাজার পেঙ্গুইনদের মধ্যে তার নিজের সঙ্গীকে খুঁজে পাওয়ার জন্য সে ভোকাল কর্ড ভাইব্রেশন করায়, এবং তার ঠোঁট ও গলার মধ্যে যে টিউব, ভ্যাকুয়াম টিউব যেটা এয়ার টিউব, সেই টিউবে সে স্ট্যান্ডিং ওয়েভ তৈরি করে, ফ্রিকোয়েন্সি জেনারেট করে। আর একটা যেটা তার নল, সেটা দিয়েও সে ভাইব্রেশন করে এবং ষড়কম্প সৃষ্টি করে ইউনিক ফ্রিকোয়েন্সির, যেটা হাই ফ্রিকোয়েন্সি। সেকেন্ডে 12 হার্জ নয়, সেটা 12 বার নয়, সেটা 60 হার্জ, 61 হার্জ, অথবা তার ডাবল 122, 120 এরকম রেঞ্জে এসে ফ্রিকোয়েন্সি বানাতে পারে। দ্যাট ইজ ইউনিক। ঠিক আছে? 3 নম্বর আরেকটা অ্যাপ্লিকেশন হচ্ছে এর, লিখবো আমরা অজানা কম্পাঙ্ক নির্ণয়। আচ্ছা, এর গ্রাফের আরেকটা জায়গা আমি বলতে ভুলে গেলাম, এটা একটু বলি সবাইকে। এই পরীক্ষায় ষড়কম্পের লেখচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো, এটা প্রচুর আসে পরীক্ষায়। এই যে জয়েন্টে যেমন এটা দেবে না, যে লেখচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। জয়েন্টে কী ধরনের প্রশ্ন আসে? জয়েন্টে যেমন এরকম একটা গ্রাফ তোমাকে দিয়ে দেবে, দিয়ে আর একটা গ্রাফ দিয়ে দেবে, একদম স্কেলে গ্রাফ দেবে। ঠিক আছে? দিয়ে তোমাকে বলবে যে ষড়কম্পের গ্রাফ আঁকো, বা কিছু একটা দেওয়া হয়েছে বলছে ব্রিজ ফ্রিকোয়েন্সি বের করো। তাহলে তোমাকে জানতে হবে যে এই ফ্রিকোয়েন্সি আর এই ফ্রিকোয়েন্সি, এই যে অপোজিট ফেজ, তাহলে এখানে নিশ্চয়ই আমি শব্দ পাবো না। ঠিক আছে? এটা সেম ফেজ, তাহলে এখানে নিশ্চয়ই জোরালো শব্দ পাবো, তাহলে নিশ্চয়ই আমি রেজাল্টেন্ট প্যাটার্ন এরকম ভাইব্রেশন হবে আমার। তো এরকম রেজাল্টেন্ট প্যাটার্ন কিছু একটা দিয়ে দেবে তোমাকে, এরকম ম্যাক্সিমাম ভাইব্রেশন, দেন 0 কাছাকাছি, দেন ভাইব্রেশন, দেন 0 কাছাকাছি। 0 হতে পারে যদি অ্যাম্পলিটিউড দুটো সমান হয়ে যায়, তাহলে এটা দেখাবোই না, 0 এরকম হয়ে যাবে। কিন্তু মনে রাখতে হবে এর গ্যাপটা এর থেকে খুব বেশি ছড়ানো যাবে না। ঠিক আছে? এই যতটা গ্রাফ, এর ডিস্টেন্স ঠিক ততটাই রাখতে হবে, কাছাকাছি অন্তত। সামান্য হেরফের হলে সেটা দেখানো যাবে না তো স্কেলে। 254, 256, তাহলে 255 সেম। ঠিক আছে? এই যে এই ফ্রিকোয়েন্সিটা না, এইটা কি? এটা তো একটা ওয়েভ। এই যে আমি এনভেলপটা দেখিয়েছি, কি রে, এনভেলপটা একটা ওয়েভ না? এটা একটা ওয়েভ। এনভেলপটা তো বাস্তবে নেই, আমি একটা নিজের সুবিধা মতো এঁকেছি। আছে কি এইটা? এর ফ্রিকোয়েন্সিটা কি বললাম? গড় ফ্রিকোয়েন্সি, অ্যাভারেজ ফ্রিকোয়েন্সি। আর এই ফ্রিকোয়েন্সিটা কি? এটাও তো একটা ওয়েভ না? একটা অ্যাম্পলিটিউড ম্যাক্সিমাম, দেন মিনিমাম, দেন ম্যাক্সিমাম, দেন মিনিমাম, দেন ম্যাক্সিমাম, দেন মিনিমাম। হোয়াট ফ্রিকোয়েন্সি? হোয়াট ইজ দ্য ফ্রিকোয়েন্সি? স্লো ফ্রিকোয়েন্সি না হাই ফ্রিকোয়েন্সি? স্লো। দিস ইজ ফাস্ট, দিস ইজ স্লো। এইটা হচ্ছে ডেল্টা ওমেগা বাই 2, এই ফ্রিকোয়েন্সিটা। কি তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে কম্পাঙ্ক কি হয়? কম হয়। তাহলে যদি আমাকে বলে এইটা একটা ওয়েভ,
আর এটা একটা ওয়েভ, কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি? এইটা। কার কম্পাঙ্ক কম? প্রথমটা। ব্যস্তানুপাতিক। একই গ্রাফে দুটোকে দেখানো যায় না যদিও, ঠিক আছে, একই গ্রাফে দুটোকে দেখানো যায় না, তবুও আমি, কারণ একটা তো ফিজিক্যাল মেজারমেন্ট আর একটা সময় ধরে মেজারমেন্ট, তাহলে টাইম গ্রাফিকে তোমাকে দেখাতে হবে দুটো। এটা স্লো ভ্যারিয়েশন, এটা বোঝাচ্ছে এইটাই যে অ্যামপ্লিটিউড ম্যাক্সিমাম থেকে মিনিমাম হতে যথেষ্ট সময় নিচ্ছে, এরকম র্যাপিড নিচ্ছে না, এটা নিচ্ছে না। বোঝা গেল? বেশ, একটা একটা অঙ্ক করাই। অঙ্ক না, সরি, এইটা অজানা কম্পাঙ্কটা একটু বলি আমরা, এটা দিয়ে প্রচুর অঙ্ক আসে। আচ্ছা, যদি পরীক্ষায় আসে যে লেখচিত্র সাহায্যে স্বরকম্পটি ব্যাখ্যা করো, লেখচিত্র সাহায্যে, তাহলে এইটা একটা কস বা সাইন ইকুয়েশন ধরে নেবো, এটা একটা কস বা সাইন ইকুয়েশন ধরে নেবো, দুটো রেজাল্টেন্ট প্যাটার্ন y1 প্লাস y2 করবো, ইকুয়েশন পাবো, সেটাকে গ্রাফিক্যালি টেনে দেবো। আর গ্রাফ টানার সময় একটু মাথায় রাখতে হবে যেন এটা ম্যাক্সিমাম, যেন এটা মিনিমাম, সেই জায়গাতেই যেন মিনিমাম হয়, আর এটা ম্যাক্সিমাম, এটাও ম্যাক্সিমাম, তাহলে সেই জায়গাতেই যেন ম্যাক্সিমাম হয়, এটা চেষ্টা করতে হবে যতটা সম্ভব করার, ঠিক আছে? যেমন এখানেও হয়েছে, এই যে সেম পেজ, এটা মিনিমাম, এটা মিনিমাম, সো মিনিমাম, ঠিক আছে, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ম্যাক্সিমাম। কিন্তু অপোজিট ফেজ যদি হয়, তাহলে তোমাকে যেন এই বিন্দুটা যদি দেখাই আমি, এটা যদি এভাবে দেখাই পরেরটা, হ্যাঁ, তাহলে এখানে মিনিমাম পেয়েছে, তাহলে একটা যদি এরকম হয়, তোমাকে আর একটা যেমন এইরকম দেখাতে হবে, এরকম দেখাতে হবে। তো বইয়ের 2-4টা ছবি একটু প্র্যাকটিস করতে হবে, তাহলে হয়ে যাবে। আর এতটাও দেখানো দরকার নেই, জাস্ট একটা ম্যাক্সিমাম একটা মিনিমাম দেখিয়ে ছেড়ে দাও, ব্যাস। প্রত্যেকটি বইয়ে ছবি দেওয়া আছে, ঠিক আছে, তবে সব বই যে স্কেলে দেওয়া আছে তা নেই, মোটামুটি একটা আরবিটারি ছবি দেওয়া আছে। যেমন এখানে একটা ছবি দেওয়া আছে, দুটো ছবি আর নিচের ছবি, হ্যাঁ, 0 করেছে, মানে দুটো এ ধরেছে, যে অ্যাম্প্লিটিউড টোটালি 0 করে দিয়েছে, এখানে দুটো এ ধরেছে, দুটো এ 0 করে দেওয়াটাই ভালো। আইডিয়াল কেসে আমরা এক্সপ্লেন করেছি না। আর যদি না, অ্যাম্প্লিটিউড সমান থাকলে বিটস থাকবে, ফ্রিকোয়েন্সি সমান বলছি না তো, ফ্রিকোয়েন্সি তো আলাদা, অ্যাম্প্লিটিউড তো সমান হলে তো ভালো, তাহলে তো অ্যাম্প্লিটিউডটা কিছুক্ষণ আমি পাবোই না, তাই না, একদম 0 হয়ে যাবে এরকম, সাইলেন্ট একদম জোরালো, দেন সাইলেন্ট, এইটা হচ্ছে একদম প্রপার ম্যাচিং, এরও এ একদম। বোঝা গেছে ব্যাপারটা কি? লিখবো, একটা ছোট্ট করে হেডিং দেবো, লিখবো স্বরকম্পের সাহায্যে অজানা কম্পাঙ্ক নির্ণয়। সাপোজ একটা আননোন তোমার কাছে সোর্স আছে, অজানা শব্দের উৎস, তার ফ্রিকোয়েন্সি বলো নিউ। হয়েছে? এবার তোমার কাছে একটা জানা সোর্স আছে, নন সুরশলাকা, এর কম্পাঙ্ক হচ্ছে নিউ 0, ঠিক আছে? তো এর সাহায্যে তুমি এর মান বের করবে, ঠিক আছে? মানে পরীক্ষায় এরকম প্রশ্ন আছে যে জ্ঞাত সুরশলাকের সাহায্যে অজানা সুরশলাকের কম্পাঙ্ক নির্ণয় করো, এটা দেয়, আবার কখনো কখনো অঙ্ক দিয়ে দেয়। অঙ্ক কি দেয় সেটা বলছি পরে। তো প্রথম যেটা করতে হবে, যদি কাছাকাছি হয়, মানে আমার অডিওর রেঞ্জ যদি সেটাকে স্বরকম্প যদি শুনতে পাই, তাহলে বিটস হবে, তাহলে বিটস তৈরি করতে হবে। এবার একটা শুনলে ডং করে বাজালাম, আর একটা ডং করে বাজছে, দুটো হচ্ছে, সেকেন্ডে কবার গুনে নিতে হবে, ঘড়ি ধরো, সেকেন্ডে কবার ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম হলো, এটা স্বরকম্পের সংখ্যা, ধরে নেওয়া সেই সংখ্যাটা হচ্ছে 1, স্বরকম্পের সংখ্যা সমান n। একটু আগে আমরা স্বরকম্পের সংখ্যা রাশিমালা পড়লাম, কে বলতে পারবে ফাইনাল রাশিমালা কি ছিল? স্বরকম্পের সংখ্যা সমান কি ব্লক করেছিলাম? হ্যাঁ হ্যাঁ, নিউ 1 মাইনাস নিউ 2, তাহলে নিউ মাইনাস নিউ 0 অথবা নিউ 0 মাইনাস নিউ, যদি নিউ গ্রেটার দেন নিউ 0 হয় বা নিউ 0 গ্রেটার দেন নিউ হয়। বোঝা গেল কি বললাম? কি একটা সুরশলাকা, এইটা তোমার কাছে অজানা আর এটা তোমার কাছে জানা, দুটোকে নিয়ে বিটস ফরমেশন করতে হবে, মানে দুটোকে একসাথে বাজাতে হবে সাইমালটেনিয়াসলি, তাহলে বিটস হবে।
সেকেন্ডে কবার হবে সেই সংখ্যাটা তুমি গুনে নাও, সেকেন্ডে বিটসের সংখ্যা কত, 2 বার হতে পারে, 4 বার হতে পারে। যদি বিয়োগফল যেমন হবে সেরকম হবে। যদি এটা 256 254 হয় তাহলে 2, তাহলে এটা 2 হবে, 2 বার হবে, 1 সেকেন্ডে 2 বার হবে। আর যদি এটা 4 হয় তাহলে 1 সেকেন্ডে বেশি হবে। পারবো না, আমি বললাম মানুষ 12 হার্টজ মতো শুনতে পায়, তার বেশি পাবে না। এবার যেটা করতে হবে এটা হচ্ছে, আমি তো জানি না যে আমাকে যদি বলে, সাপোজ আমি ডেটা দিচ্ছি, সাপোজ আমাকে বললো এইটার মান, নিউ জিরোর মান তোমাকে বলেছে 256 হার্টজ, ঠিক আছে, সিম্পল 54 হার্টজ, এটা তোমাকে বলে দিচ্ছি নিউ জিরো। আর সেকেন্ডে বিটস হচ্ছে 2 বার। কে বলতে হবে নিউর মান কত হবে তাহলে, এর মান? হ্যাঁ, 256 হতে পারে, 252 এই দুটোই হতে পারে। এন এর মান 2, নিউ জিরোর মান 254, তাহলে নিউ এর মান তো এই ফর্মুলা অনুসারে হতে পারে, এই ফর্মুলা অনুসারে কে বেশি আমি তো জানি না, বিয়োগফলটা আমি জানি 2, কিন্তু কে বেশি সেটা তো জানি না। তাহলে 252 হতে পারে, 254 হতে পারে, ঠিক আছে। সেইটাকে কনফার্ম করবো কিভাবে এবার? কন্ডিশন দিতে হবে। আদার্স কিছু কন্ডিশন লাগাতে হবে, ঠিক আছে। তো তার এটা বোঝা গেল কেন দুটো হতে পারে, বোঝা গেল সবার, ঠিক আছে। মানে এইটা 256 মাইনাস 254 সমান 2, আবার এটাও তো 256 মাইনাস 254 সমান 2। তো কে 256 কে 254 সেটা তো জানি না আমি, বা 252, এটা 254 আর এটা 252, তাহলে তো বিয়োগফল 2 হচ্ছে আমার। সেটা করার জন্যে তো যেটা করতে হবে সেটা হচ্ছে যে জানা সুরশলাকা যেটা আছে না, তার গায়ে সামান্য একটু মোম লাগিয়ে দিতে হবে। এই যে যেটা জ্ঞাত সুরশলাকা, তার গায়ে একটু মোম লাগিয়ে দিতে হবে। আর মোম লাগিয়ে দিলে এর ফ্রিকোয়েন্সি একটু ডাউন হয়ে যাবে, একটু কমে যাবে সামান্য, ঠিক আছে। এবার ধরে নিলাম এর ফ্রিকোয়েন্সি কমে গেল, একটু ডাউন হয়ে গেল, ধরে নাও সেটা নিউ জিরো ড্যাশড হয়ে গেল, ঠিক আছে। এবার আবার বিটস তৈরি করো। এখন বিটস দু রকম হতে পারে, একটা নিউ মাইনাস নিউ জিরো ড্যাশড, আর একটা হতে পারে নিউ জিরো মাইনাস নিউ ড্যাশড, নিউ জিরো ড্যাশড মাইনাস নিউ, এটা হতে পারে। আর নতুন এটা সাপোজ এন ড্যাশড, এই দুটোর মধ্যে একটা হতে পারে। যদি বেড়ে যায়, ঠিক আছে, যদি দেখা যায় যে এন ড্যাশ গ্রেটার দেন এন, আগে যা বিটস ছিল তার থেকে এখন বিটস বেশি হচ্ছে, তাহলে দুটোর মধ্যে একটা ইকুয়েশন ট্রু হবে। আর যদি কমে যায় তাহলে একই কন্ডিশন, মানে দুটোর মধ্যে এবার দুটোই কারেক্ট হতে পারে না। এবার যদি বেড়ে যায় কোন কন্ডিশনে হতে পারে, এটাও তো ঘটেছে, তাহলে দুটোর মধ্যে একটা কারেক্ট, আমি জানি না। এবার আবার ঘটলো দুটোর মধ্যে একটা কারেক্ট, কিন্তু এবার আমি কনফার্ম। কিভাবে? সাপোজ এন এর মান বাড়লো, বিট সংখ্যা বাড়লো, কার মান ফিক্সড ছিল? এন মান ফিক্সড ছিল, এটা অজ্ঞাত। এর মান তুমি কমিয়ে দিয়েছো, তাহলে বেড়ে গেছে, তাহলে এইটা কারেক্ট। কি বোঝা গেল? বোঝা গেল না? আমি বললাম নিউ এর মান, এটার মান ফিক্স, এটা তুমি চেঞ্জ করোনি। নিউ জিরোতে তুমি একটু মোম লাগিয়ে দিয়েছো, তাহলে নিউ জিরোর মান যদি কমে যায় তাহলে তো বিটসটা বেড়ে যাবে। এখানে হলে তা হবে, এখানে হলে এর মান কমে গেল, এর মান ছিল ফিক্সড, তাহলে তো হবে না। হবে কি? হবে না। এবার দুটোকে সাইমালটেনিয়াসলি স্যাটিসফাই করে দাও। সাপোজ এটার মান 254 হার্টজ, আর এটার মান 256 হার্টজ, বা একটু বাড়িয়ে দিই 260 হার্টজ, সাপোজ 260 হার্টজ, ঠিক আছে। বলো ফার্স্ট কেস বিটস হচ্ছে, ঠিক আছে, বিটস হচ্ছে, এনের মান কি হবে? এনের মান কি হবে? কত হবে এনের মান? 260 আর 254, 6। তাহলে এন সমান নিউ জিরো মাইনাস নিউ, তাহলে 260 মাইনাস 254 এর মান হচ্ছে কত? 6। এটা কেস। এবার আমি দ্বিতীয় কেসে কি করেছি, আমি এখানে মোম লাগিয়ে দিয়েছি, ঠিক আছে। এখানে যদি মোম লাগিয়ে দিই, তাহলে আগেরটা উল্টো বললাম, কি বেশ, আমি দেখে নিচ্ছি কি বললাম। বেশ, 260 মাইনাস 254 সমান 6, এই কেস হয়েছে। এবার আমি নিউ জিরোর মান, মানে এর মান মোম লাগিয়ে দিয়েছি, তাহলে এর মান যদি কমে যায় 200, সাপোজ এবার কমে 56 হয়েছে, মাইনাস 254, ও ফিক্সড আছে, তাহলে বিয়োগফল কত হলো এখন? 2। তাহলে যদি এটা কমে যায়
এর মান যদি কমে যায় তাহলে এই দুটো ইকুয়েশনের মধ্যে তোমার একটা ইকুয়েশনই তো তোমার ভ্যালিড হবে। এটাই বলতে চাইছি আমি, যে কোনো হয় কমবাইন হলে তো বাড়বে, দুটো সাইমালটেনিয়াসলি কারেক্ট কী করে হতে পারে? কি না বোঝা গেল না? এই দুটো ইকুয়েশনের মধ্যে তো একটা কারেক্ট, আবার এই দুটো ইকুয়েশনের মধ্যে একটা কারেক্ট। একটাকে ফিক্স রেখে তুমি যদি একটাকে বাড়াও বা কমাও তাহলে তো দুটো ইকুয়েশন সাইমালটেনিয়াসলি কি করে স্যাটিসফাইড হবে? যে কোনো একটা ইকুয়েশন তো স্যাটিসফাইড হবে। ঠিক আছে, বেশ আমি একটা অঙ্ক করাচ্ছি তাহলে সুবিধা হবে। বেশ লিখবো আমরা, এই অঙ্কটা করালে হয়ে যাবে। একটা বিট অঙ্ক, হ্যাঁ লিখবো আমরা। বেশ সিম্পল একটা অঙ্ক করাই তাহলে, এটা দিয়ে যেটা বললাম সেটাই দেওয়া আছে। আচ্ছা বেশ এটাই বলি, তারপরে নেক্সট অঙ্কটা যাবো। বলা হচ্ছে, বলছে 256 হাজ কম্পাঙ্কের একটা ষোড়শলাকা অপর একটি অজানার সঙ্গে 6টি স্বরকম্প সৃষ্টি করছে। ঠিক আছে, একটা 256 হাজ আছে আর একটা অজানা আছে, এটা অজানা, এর সাথে n সমান 6টা স্বরকম্প সৃষ্টি করেছে। এবার বলছে অজানা সুরশলাকার একটি বাহুতে, অজানাটার মধ্যে, এইটার মধ্যে একটা বাহুতে সামান্য মোম লাগানো হয়েছে, ভারী করে দেওয়া হয়েছে। দেখা গেল এইবার 1 মিনিট, এটা 4 হবে, হ্যাঁ আগেরটা এটা 4, n সমান 6, এবার 6টা স্বরকম্প সৃষ্টি করেছে। বলেছে অজানাটার কম্পাঙ্ক নির্ণয় করো। দেখি আর লাগানো যাবে, অসুবিধা নেই, এটা তো লাগানো যাবে, এটা তো লাগানো, যেটা খুশি। দেখি কে বলতে পারে তাড়াতাড়ি, সময় খুব কম। এর ফ্রিকোয়েন্সি কিছু একটা ধরে নাও, ঠিক আছে, কিছু একটা ধরে নাও, এর ফ্রিকোয়েন্সি নিউ, আর এটা 256 আছে, এর সাথে বিটস হয়েছে 6টা হয়েছে, যে 4টে হয়েছে, মোম লাগিয়ে দেওয়া হয়েছে 6টা হয়েছে, বেড়ে গেছে। তাহলে ফ্রিকোয়েন্সি কত হবে? 252 হবে না 260 হবে? দুশো বাহান্ন কি করে? স্যার কারণ 252 হলে এখানে মানে এটাকে যদি এক এক করে কমাতে যাই ভ্যালু দিয়ে, তাহলে আমরা এই বিটসের সংখ্যাটা বাড়বে। 256 মাইনাস নিউ সমান 4, অথবা নিউ মাইনাস 256 সমান 4, এটা প্রথম হয়েছে। সবাই এতটুকু সবাই বোঝা গেছে? এই দুটো বিটস হয়েছে, তাহলে এই ফ্রিকোয়েন্সি মাইনাস এই ফ্রিকোয়েন্সি সমান 4, অথবা যদি এই ফ্রিকোয়েন্সি মাইনাস এই ফ্রিকোয়েন্সি সমান 4, দুটোর মধ্যে একটা। এবার কি করা হয়েছে, আমি এইটাতে মোম লাগিয়েছি, তাহলে নিউ এর মান কমে গেছে, নিউ এর মান আস্তে আস্তে কমছে, আর এ আস্তে আস্তে বাড়ছে, এ হয়ে গেছে 6। ঠিক আছে, এটার মান আস্তে আস্তে কমছে, এ আস্তে আস্তে বাড়ছে। এবার দুই কেসই দেখো, একে আস্তে আস্তে কমিয়ে যাও, একে আস্তে আস্তে কমিয়ে যায়, আর এ আস্তে আস্তে বাড়ছে। ঠিক আছে, আর এখানে আস্তে আস্তে কমিয়ে যাও, এও আস্তে আস্তে বাড়ছে। দুটোকে সাইমালটেনিয়াসলি স্যাটিসফাইড হতে পারে? এর মান তুমি কমাচ্ছ, ঠিক আছে, এইটা থেকে এটা বিয়ের মানে তো এ তো বেশি, তা সাপোজ এর মান 200, সাপোজ এটা ধরে নাও 252, তাতে এটা তো হবে না, স্যাটিসফাইড হবে না। এবার এর মান তুমি কমাচ্ছ আস্তে আস্তে, তাহলে বিয়োগফলটার মান তো কমবে, বিয়োগফলের মান বাড়ছে বলছে, তাহলে এইটা ট্রু। এটা যদি 200 কত ছিল 52, তাই তো 252 হাত যদি হয়, এবার তুমি আস্তে আস্তে একটা মোম লাগিয়েছো, তাহলে 252 হাত কত হবে? এবার 251, তাহলে 5 হয়ে গেল, 250, 6 হয়ে গেল। ঠিক আছে, কারেক্ট। উল্টোটা কি স্যাটিসফাইড হবে? হবে না, এটাই বলছি আমি। একটু বুঝে নিতে হবে ব্যাপারটা, মানে একটু বোধ শক্তি নিয়ে এলে আরামসে হয়ে যাবে। তুমি দুটোর বিয়োগ ফল করে 4 পেয়েছো, এইটা 1 টাকা ফিক্স রেখে তুমি ওই ডান দিক টাকা বাড়াচ্ছ, তাহলে একে কমাতে হবে না? এ তো ফিক্সড, একে কমাতে হবে। তাহলে কমানোর রুলই আমাকে দিয়েছে, বলছে মোম লাগানো হলো,
তাহলে কমে গিয়েছে এটা, ঠিক আছে। বেশ, আর একটা প্রবলেম লিখবো, দুটি সুরশলাকা প্রতি সেকেন্ডে পাঁচটি স্বরকম্প সৃষ্টি করে। লিখবো, দুটি সুরশলাকা প্রতি সেকেন্ডে 5টি স্বরকম্প সৃষ্টি করে। দিয়ে বলেছে সুরশলাকা দুটি যথাক্রমে 36 সেন্টিমিটার ও 37 সেন্টিমিটার দীর্ঘ বায়ুস্তম্ভে যথাক্রমে 36 সেন্টিমিটার ও 37 সেন্টিমিটার বায়ুস্তম্ভে অনুনাদ সৃষ্টি করলে তাদের কম্পাঙ্ক নির্ণয় করো। ঠিক আছে, এইদিকে সবাই বলেছে দুটো সুরশলাকা আছে আমার কাছে, দুটো, এটা একটা সুরশলাকা আর একটা এটা সুরশলাকা। বলছে এরা সেকেন্ডে 5টা স্বরকম্প সৃষ্টি করেছে। তাহলে একটা কম্পাঙ্ক যদি নিউ1 হয়, একটা যদি নিউ2 হয়, তাহলে আইদার নিউ1 মাইনাস নিউ2 সমান 5 অর নিউ2 মাইনাস নিউ1 সমান 5। আমি তো জানি না কোনটা বেশি। তাহলে এত দূর পর্যন্ত আমার ডাউট। এবার কনফার্ম করার জন্য সেকেন্ড ক্লু দিয়েছে, বলেছে এইটাকে 36 সেন্টিমিটার বায়ুস্তম্ভে অনুনাদ সৃষ্টি করা হয়েছে। মানে কি প্যাটার্ন তৈরি হয়েছে? স্ট্যান্ডিং ওয়েভ। মানে এখানে তুমি সুরশলাকা নিয়ে এসছো, যেটা আমাদের প্র্যাকটিক্যাল আছে, ঢং করে কাঁপালাম, লেংথ অ্যাডজাস্ট করলাম, এই গণিভবন তনুভবন গেল, ব্যাক করলো, সুপার ইম্পোজিশন হলো, ঠিকঠাক ফ্রিকোয়েন্সি যদি হয়, ঠিকঠাক লেংথ যদি হয়, তাহলে অনুনাদ জোরালো শব্দ শুনতে পাবো। ঠিক আছে, ফার্স্ট প্যাটার্ন কি হবে? ফান্ডামেন্টাল প্যাটার্ন কেমন হবে? এটা বদ্ধ, তাহলে এরকম প্যাটার্ন যেটা পাবো। এটা কত বড় ল্যামডা? এইখান থেকে এইটুকু, তাহলে এইখান থেকে এইটুকু λ/4। তাহলে এই গোটাটা হচ্ছে L সমান λ/4 আর ভেলোসিটি সমান নিউ ল্যামডা। ঠিক আছে, তাহলে অতএব নিউ সমান v/λ, আর ল্যামডা মানে 4L, সো ইট ইজ v/4L। এটা হচ্ছে ফার্স্ট, প্রথমটার জন্য L1 বলে দাও, দৈর্ঘ্য আলাদা, এটা নিউ 1 λ1 আর এটা 4L1, আর দ্বিতীয়টার জন্য লেংথ আলাদা, তো সেটা v/4L2, শব্দের বেগ একই। ইকুয়েশন নাম্বার 1, ইকুয়েশন নাম্বার 2। 37 সেন্টিমিটারে ও বোঝা গেছে এতটুকু? অসুবিধা নেই। এবার দুটোকে তুমি ভাগ করো, এটা ইকুয়েশন নাম্বার, সাপোজ এই দুটো জানি না কোনটা ইকুয়েশন নেবো আমি, সাপোজ এটা জানি না, এই দুটোকে ভাগ করো, তাহলে ভি কেটে যাবে, নিউ1 বাই নিউ2 সমান কত হবে? L2/L1, তাহলে 37/36। এটা ইকুয়েশন নাম্বার 3। কে বড়? নিউ1 বাই নিউ2 সমান 37/36, তাহলে নিউ1 গ্রেটার দেন নিউ2, তাহলে প্রথমটা কারেক্ট, ইকুয়েশন নাম্বার 4। এবার ইকুয়েশন নাম্বার 3 আর 4 সলভ করো, সলভিং ইকুয়েশন 3 অ্যান্ড 4। ব্যাস, একটা বেরোবে 185, একটা বেরোবে 180। নিউ1 সমান 185 হার্জ, নিউ2 সমান 180 হার্জ, হয়ে গেল। ব্যাস, ঠিক আছে, বোঝা গেল? কোনো অসুবিধা আছে কারোর? এইটাই আবার কি দিতে পারতো? এইটা কি দিতে পারতো? বায়ুস্তম্ভ না বলে ট্রান্সভার্স স্ট্রিং দিয়ে দিতে পারতো। দিয়ে বললো গিটারের তার ফিক্সড, এত দৈর্ঘ্য, তার ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি 1/, এটা ফ্রিকোয়েন্সি হয় 1/2L √10/μ। ঠিক আছে, যদি মূল সুর বলে তাহলে এটা, তারপরে যদি ওভারটনগুলো বলে তাহলে আবার 2, 3 এরকম করে হয়ে যাবে। সেক্ষেত্রে তুমি আবার এই সেম জিনিস ফ্রিকোয়েন্সি বের করে নাও, ভাগ করে দাও, তো আবার L1/L2 আসবে, কে বড় বেছে নাও, যে সেখান থেকে নিউ1 মাইনাস নিউ2 সমান 5 করে দাও। খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা। ঠিক আছে, আমি গত বছর টেস্টে দিয়েছিলাম এটা, এবং এবছরে 3-4টা স্কুলে আসবে এই প্রশ্নটা, স্বরকম্প থেকে প্রশ্ন, মানে খুব ইম্পর্টেন্ট। বেশ, আমাদের একটা টপিক শুধু বাদ থাকলো, সেটা হচ্ছে ডবলার ইফেক্ট, লাস্ট টপিক। ওটা আজকে বলবো না, কারণ শেষ হবে না আজকে।
তাহলে আমার কাজ হচ্ছে নেক্সট সবার যেটা কাজ সেটা হচ্ছে গোটা সাউন্ড এবার রিভিশন করা, ডবলার ইফেক্ট ছাড়া। ডবলার ইফেক্ট যে বিশাল কঠিন তা না, 1 ঘন্টা লেকচার এটা কমপ্লিট হয়ে যাবে। ডবলার ইফেক্ট ছাড়া যত রকম ওয়েভ আছে আমি কালকে বা আজকে রাতে আমি কিছু প্রশ্ন দেবো, ঠিক আছে? বিভিন্ন রকম স্ট্যান্ডিং ওয়েভ ইকুয়েশন, তাতে নোড অ্যান্টিনোড খুঁজে বের করা, স্বরকম্পের ইকুয়েশন, স্বরকম্প হয়ে গেছে আমার, তো বিটস ফ্রিকোয়েন্সি দিয়ে বেশ কিছু ইকুয়েশন সলভ করে দেবো। কিন্তু সবাইকে আমি বলবো অ্যাক্টিভলি অঙ্কগুলো সলভ করতে, সলভ না করলে কিন্তু আমার করে দিয়ে লাভ নেই। তারপর আমরা ডবলার রিপিট করে কিছু প্রবলেম করে আমাদের 11 শেষ করে দেবো, ঠিক আছে? ব্যাস বন্ধ করতে।